পুজোর ছুটিতে যখন হঠাৎ ঠিক করলাম যে কলকাতায় থাকবো না, ডুয়ার্সে বেড়াতে আসবো, ততদিনে মোটামুটি ট্রেনের সব টিকিট শেষ। বাধ্য হয়ে রেড বাসে টিকিট কেটে শিলিগুড়ি এসছি। আর শিলিগুড়ি থেকে যাচ্ছি লাটাগুড়ি। লাটাগুড়ি হচ্ছে আমার বেস পয়েন্ট। লাটাগুড়িকে কেন্দ্র করে আমি বেড়াবো। এক তো ওখানে জঙ্গল সাফারি করব গরুমারাতে, কুঞ্জছায়া রিসর্ট বলে একটা জায়গাতে আমি হোটেল বুক করে রেখে দিয়েছি। আমার নামটা পছন্দ হয়ে গেছে, ছবি দেখিনি, কিচ্ছু দেখিনি, নামটা এত ভালো লেগেছে কুঞ্জছায়া রিসর্ট, আমি বললাম ওখানেই থাকবো। ব্যাস, ওখানেই বুক করে ফেলেছি। তাহলে দেখা যাক কীরকম আমার বেড়ানো হয়। শিলিগুড়ি থেকে লাটাগুড়ি পৌঁছতে সময় লেগেছিল 1.5 ঘন্টা। সারা রাত্রি বাস জার্নি ধকল গেছিল, তাই লাঞ্চ করে এক ঘুম ঘুমিয়ে পৌঁছে গেলাম সাফারিতে। 3:30 থেকে আমাদের স্লট বুক করা ছিল। আর আমাদের রিসর্ট ছিল এন্ট্রি পয়েন্টের প্রায় উল্টো দিকে। যে কোনো জঙ্গল সাফারি করার সময় একটা বিষয় মাথায় রাখলে ভালো হয়, জঙ্গলের একটা নিজস্বতা আছে। সাফারিতে সেটাকেই উপভোগ করার চেষ্টা করুন। বাকি জীবজন্তু দেখতে পাওয়া না পাওয়া ভাগ্যের ব্যাপার। আর একটা কথা, জঙ্গলটা পশু পাখিদের জায়গা, মানুষ কিন্তু সেখানে অনুপ্রবেশকারী, ইন্ট্রুডার। তাই ওদের উপস্থিতিটাকেই সম্মান করুন, অহেতুক চিৎকার চেঁচামেচি করবেন না। বলছি আর একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে 6 নম্বরের যেটা, ওটা তো আমাদের দুজনেরই ভাগ দিতে হবে। গরুমারার জঙ্গল সাফারি সম্পর্কে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে দিই। প্রথমত, জুন মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত এই 3 মাস পশুদের ব্রিডিং সিজন। 3 মাস জঙ্গল সাফারি বন্ধ থাকে। তাছাড়া প্রত্যেক বৃহস্পতিবার গরুমারা জঙ্গল বন্ধ থাকে। দ্বিতীয়ত, জঙ্গল সাফারি হয় 3 রকমে: জিপ সাফারি, ওয়াচ টাওয়ার সাফারি আর এলিফ্যান্ট সাফারি। এর মধ্যে এলিফ্যান্ট সাফারি করতে হলে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ধূপছোড়া ক্যাম্পে থাকতেই হবে। গরুমারা রেঞ্জে আছে 4টে ওয়াচ টাওয়ার: চন্দ্রচূড় ওয়াচ টাওয়ার, চুকচুকি ওয়াচ টাওয়ার, মেদলা ওয়াচ টাওয়ার আর যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার এবং রাইনো পয়েন্ট। আর আছে 6 কিলোমিটার দূরের চাপড়ামারি ওয়াচ টাওয়ার। মনে রাখবেন, জিপ সাফারির জন্য কেবল অফলাইনে টিকিট কাটতে হবে। আর বাকি ওয়াচ টাওয়ারগুলো সাফারি বা যাত্রাপ্রসাদ সাফারির টিকিট অনলাইনে পাওয়া যায়। অনলাইনের সাফারির ওয়েবসাইট নম্বর আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবেন। লাটাগুড়িতে নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার আর মূর্তিতে বনানী রিসর্টের উল্টো দিকে টিকিট কাউন্টার থেকে জিপ সাফারির টিকিট দিনের দিন কাটতে হবে। সাফারি শুরু হওয়ার 1 ঘন্টা আগে এসে লাইন দিতে হবে। আর অনলাইনের স্লট বুক করলে বুকিংয়ের প্রিন্ট আউট এবং একটা ফটো আইডেন্টিটি কার্ড, সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, এটা সঙ্গে রাখবেন। জিপ সাফারির ক্ষেত্রে কেবল জিপসি গাড়িতে করে জঙ্গলের যে কোর এরিয়া সেটাতে ঘোরানো হয়। আর ওয়াচ টাওয়ার সাফারির ক্ষেত্রে জিপসিতে করে ওয়াচ টাওয়ার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়, সেখান থেকে পশুদের দেখা যায়। কী কী গাছ আছে এখানে? শাল, সেগুন আর জরুল। গাছগুলো কি, গাছগুলো বোধ হয় আমার ঠাকুরদার আমলের গাছ সমস্ত। ওই সমস্ত গাছ। ওই যে একদম কাছে। দেখো তো, মাথা মাথা মাথা। হ্যাঁ,
হ্যাঁ ওটা এত ক্লোজ একদম। সেই বরং আমি নিজেরই ছবি তুলি কোথাও। ওই যে আর একটা ময়ূর, হ্যাঁ ময়ূর এখানে প্রচুর আছে, চলে গেছি এরকম মেলা। বৃষ্টি পড়তে হবে। হ্যাঁ তাহলে এখন বৃষ্টি পড়লে কেউ খাবে। এই আমাদের আগের ব্যাচের এটা ফিরে আসছে, আড়াইটেরটা। এইগুলো হচ্ছে হাতির খাওয়ার। জঙ্গলের ভিতরের বাফার জোনে চা প্ল্যান্টেশন করা হয়েছে। এটা মূলত হাতির মতো বড় প্রাণীদের গতিবিধিটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখানে এসে আমাদের জিপ সাফারি শেষ। এখান থেকে মোষের গাড়িতে করে আমাদের নিয়ে যাওয়া হবে একেবারে মূর্তি নদীর ধার পর্যন্ত। ওখানে মেদলা ওয়াচ টাওয়ার আছে, সেখানে আমাদের মেদলা ওয়াচ টাওয়ারের স্পট বুকিং করা আছে। উঠে পড়ো 5 জন। ফরেস্ট ডিপার্টমেন্টের মোষ তো বেশ চকচক করছে। বনে ও ছাড়বে না, ছাড়বে না, ছাড়লেই মুশকিল আছে। দেখি হাতি বাইসন তো এদেরই জাত ভাই। মূর্তি না না মূর্তি না, জ্যান্ত ওই পোষা হতে এখন আছে কিনা। মোষের গাড়ি আমাদের যেখানে নামিয়ে দিল, সেখান থেকে কিছুটা রাস্তা, প্রায় 200 মিটার মতো রাস্তায় হেঁটে গিয়ে ওয়াচ টাওয়ার। আর ওয়াচ টাওয়ারের উপর দাঁড়িয়ে, এটা হচ্ছে মূর্তি নদীর ধারে, ওয়াচ টাওয়ারটা একদম মূর্তি নদীর ধারে। তো দেখা যাক কিছু দেখা যায় কি না। তবে যা শুনলাম, একজনে যা ফেরত আসছে একজন, তার মুখ থেকে শুনলাম যে রাইনো দেখা যাচ্ছে। এখন আমাদের কপালের উপর নির্ভর করবে আদৌ রাইনো দেখা যাবে কি না। তবে না দেখা যদি যায়ও, জঙ্গলের ভেতর ঘোরার যে একটা ওইটা কিন্তু খুব মানে চমৎকার অভিজ্ঞতা, জঙ্গলের ধারে ঘোরার অভিজ্ঞতা। ঠিক আছে, ওয়াচ টাওয়ারে এসে পড়েছি, দেখি এবার কি আছে। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, একতলা দোতলা ওয়াচ টাওয়ার। ঠিক আছে, দেখা যাক কি আছে আমাদের কপালে। বুঝতে পারছো তুমি? এই যে দুটো জঙ্গলের মাঝখানে যে রাস্তাটা গেছে, রাস্তাটা গিয়ে ওইখানে ওই যে গাছের এদিকে একটা সাদা মতো পিঠ দেখা যাচ্ছে। ঢুকে গেল। এই যে স্ট্রেট যে শিমুল গাছটা দেখা যাচ্ছে, ওর গাছের ঠিক এই দিকটাতে হালকা একটা সাদা একটু জঙ্গলের ভেতরে ঢুকে গেছে। জল খাচ্ছে, মুখ তুলে এইদিকে দেখছে, মুখ তুলে এইদিকে দেখছে, ওয়াচ টাওয়ারের দিকে দেখছে। একদল বাইসন জল খেতে এসেছিল, দূর থেকে তাদেরও দেখতে পেলাম, ওই যে তাদের দেখা যাচ্ছে এদিকে। হ্যাঁ, এটাই তো সলপিট, এগুলো গোল গোল করে দেখতেছেন না? হ্যাঁ, এটা হচ্ছে সলপিট। ও এইখানে নুন খেতে আসে, খাওয়ার জন্য আছে। গন্ডার আছে, ওই যে বকগুলো আছে না, হ্যাঁ ওই যে সাদা বকগুলা, ওইখানে কয়টা গন্ডার আছে, দুটো আছে। ওই যে এইটা হচ্ছে সলপিট, এই সামনে যেটা গোল মতো আছে, এইটাতে নুন দিয়ে থাকে। চললাম আমরা।
এটাই তো লাস্ট ট্রিপ তাড়াতাড়ি চলো হ্যাঁ হ্যাঁ একজন একজন করে ওদের জায়গা নেই। হ্যাঁ হয়ে যেত। দিনের শেষ সাফারির সঙ্গে আদিবাসীদের নৃত্যের ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। তাতে গরিব আদিবাসী শিল্পীরা কিছু আয় করতে পারেন, এটা একটা ভালো দিক। ওই তো হরিণ, ওই তো ওই তো দাঁড়িয়ে আছে। এই তো দাঁড়িয়ে আছে। ও এই যে এদিকে আর একটা বড় দাঁড়িয়েছে। ও এই যে বড়টা দাঁড়িয়ে আছে এদিকে, ওদিকে বাচ্চা ওদিকে চলে গেল। আজকে দু রকম সাফারি হয়ে গেল, যাওয়ার সময় দিনের বেলার সাফারি, আবার ফেরার সময় রাত্রিবেলার সাফারি। ওই জন্য অ্যাকচুয়ালি এই সময়টার ডিমান্ড সবচেয়ে বেশি। হ্যাঁ